উম, ধরা যাক সাদা জামায় তরকারির ঝোল লেগে একটা জেদি হলুদ দাগ বসে গেছে। হ্যাঁ, এমন তো প্রায়ই হয় আমাদের সাথে। ঠিক তাই। আর বাসায় ফিরে ধোয়ার জন্য সেই দাগের উপর সাবান ঘষতেই ম্যাজিকের মতো দাগটা টকটকে লাল হয়ে গেল। ওহো, ওই লাল হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু ভারী মজার। একদম। মানে এটা কিন্তু কোনো জাদু নয়, বরং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক চমৎকার রাসায়নিক যুদ্ধ। আমাদের রান্নাঘরের সাধারণ মশলার কৌটো থেকে শুরু করে বাগানের ফুটে থাকা চমৎকার ফুল, সবকিছুর ভেতরেই যে রসায়নের এক দারুণ জগৎ লুকিয়ে আছে, তাকে আমরা কখনো ভেবে দেখেছি? খুব সুন্দর একটা কথা বলেছেন। আসলে রসায়ন বলতে আমরা অনেকেই ভাবি, ওই যে ল্যাবরেটরির টেস্ট টিউব আর সাদা অ্যাপ্রন পরা বিজ্ঞানী। হ্যাঁ, ঠিক ওই ছবিটাই মাথায় আসে। কিন্তু রসায়ন শুধু ওখানেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। আজকের এই গভীর আলোচনায় আমাদের মূল বিষয়বস্তু হল অ্যাসিড, ক্ষারক বা বেস এবং নিরপেক্ষ বা নিউট্রাল পদার্থ। মানে এই তিনটে রাসায়নিক অবস্থার খুব সহজ একটা ধারণা তৈরি করা। হ্যাঁ, আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের ক্লাসে যেভাবে খুব সহজে বিষয়গুলো বোঝানো হয়, ঠিক সেখান থেকেই শুরু করব। কিন্তু এরপর ডুব দেব এর পেছনের কেন আর কিভাবের গভীরে। ঠিক, কোনো জটিল বৈজ্ঞানিক শব্দ বা ভারী জার্গনের কচকচানি নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের সাথে এর আসল সম্পর্কটা খুঁজে বের করাটাই আমাদের লক্ষ্য। তো বিষয়টা একটু ভেঙে দেখা যাক কিভাবে আমাদের রোজকার ব্যবহার করা জিনিসগুলো আসলে রাসায়নিকভাবে একে অপরের থেকে একেবারে আলাদা। হুম, শুরু করার জন্য এর চেয়ে ভালো কোনো উপায় হতে পারে না। তবে প্রাকৃতিক গোয়েন্দা হওয়ার আগে আমাদের জানতে হবে আমরা আসলে কি খুঁজছি। মানে বৈশিষ্ট্যগুলো জানতে হবে, তাই তো? একদম। প্রথমে অ্যাসিড, বেস এবং নিউট্রাল পদার্থের মূল বৈশিষ্ট্যগুলো এবং তাদের কাজ করার পেছনের কারণগুলো আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। তাহলে অ্যাসিড দিয়ে শুরু করা যাক। খাবারের কথায় যখন আসলো, তখন অ্যাসিডের সবচেয়ে বড় পরিচয়টা কিন্তু আমাদের জিভই দিতে পারে। রাইট, ওই যে টক স্বাদটা। হ্যাঁ, লেবু বা তেঁতুরের ওই তীক্ষ্ণ টক স্বাদ, এটাই তো অ্যাসিডের অস্তিত্বের জানান দেয়। যেমন পাতিলেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, আবার রান্নার কাজে বা খাবার সংরক্ষণে যে ভিনেগার ব্যবহার করা হয়, তাতে থাকে অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু আমার প্রশ্ন হলো, এই টক স্বাদটা আসে কোথা থেকে? খুব সুন্দর একটি প্রশ্ন। বিজ্ঞান বলছে অ্যাসিডের প্রধান বৈশিষ্ট্য হল এদের মধ্যে প্রচুর পরিমাণে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন থাকে। আচ্ছা। তো যখন কোনো অ্যাসিডযুক্ত খাবার আমাদের জিভে স্পর্শ করে, তখন এই হাইড্রোজেন আয়নগুলো আমাদের জিভের স্বাদ গ্রন্থি বা টেস্ট বাডগুলোর সাথে বিক্রিয়া করে। আমাদের মস্তিষ্ক এই অতিরিক্ত আয়নের উপস্থিতিকে টক স্বাদ হিসেবে অনুবাদ করে। ওহো, আচ্ছা, মানে এটা মস্তিষ্কের একটা সংকেত। ঠিক তাই। বিবর্তনের দিক থেকে দেখলে এই টক স্বাদটা আসলে একটা সতর্ক বার্তা। এটি মস্তিষ্ককে জানায় যে সাবধান, এই খাবারের শক্তিশালী রাসায়নিক উপাদান আছে। বিজ্ঞানের ভাষায় এদের মাপার জন্য একটি স্কেল ব্যবহার করা হয় যাকে বলে পিএইচ স্কেল। ওই যে পেজ, যেখানে পি মানে পোটেনশিয়াল আর এইচ মানে হাইড্রোজেন। একদম ঠিক ধরেছেন। অ্যাসিডের ক্ষেত্রে এই পিএইচ স্কেলের মাত্রা থাকে 7-এর নিচে, অর্থাৎ 0 থেকে 6.5 বা 7-এর ঠিক আগ পর্যন্ত যে মাত্রাটা, সেটা হলো অ্যাসিডের সীমানা। বুঝতে পেরেছি। আর ক্ষারক বা বেজ হলো ঠিক এর উল্টোটা, তাই না? হ্যাঁ, উল্টো চরিত্র। এদের স্বাদ হয় তেতো এবং স্পর্শ করলে একটু পিছলো বা সাবানের মতো মনে হয়। মানে বেকিং সোডা, কাপড় কাচার সাবান, এমনকি আমাদের রোজকার ব্যবহার করা টুথপেস্ট, এসবের মধ্যেই বেজ বা ক্ষারক লুকিয়ে আছে। ঠিক। আর এদের পিএইচ মাত্রা থাকে 7-এর উপরে, মানে 7.5 থেকে 14 পর্যন্ত। বেসের ভেতরে অতিরিক্ত হাইড্রোজেন আয়নের বদলে থাকে হাইড্রোক্সাইড আয়ন। আচ্ছা, হাইড্রোক্সাইড আয়ন। হ্যাঁ, এই হাইড্রোক্সাইড আয়নগুলোই তেতো স্বাদের জন্য দায়ী। আর এগুলো আমাদের ত্বকের তেলের সাথে মিশে এক ধরনের সাবান তৈরি করে, যে কারণে বেস স্পর্শ করলে পিচ্ছিল লাগে। এখন অ্যাসিড আর বেসের এই টানাটানি ঠিক মাঝখানে থাকে আরেক ধরনের পদার্থ, যাকে আমরা বলি নিরপেক্ষ বা নিউট্রাল। যারা টক বা তেতো কোনোটিই নয়। একদম। আর এদের পিএইচ মাত্রা থাকে একদম কাটায় কাটায় 7-এর কাছাকাছি। হুম, যেমন আমাদের খুব পরিচিত বিশুদ্ধ জল, চিনি বা লবণ, এরা কেউই অ্যাসিড নয়, আবার বেসও নয়। রাইট, এরা হলো নিউট্রাল। এই পুরো বিষয়টাকে আমি একটা দারুণ রূপক দিয়ে বোঝাতে চাই। ধরুন, পিএইচ স্কেলটা হলো কোনো সাউন্ড সিস্টেমের একটি ভলিউম ডায়াল। আচ্ছা, ভলিউম ডায়াল বেশ মজার তো।
হ্যাঁ, ধরুন এটি 0 থেকে 14 পর্যন্ত ঘোরানো যায়। এই ডায়ালের ঠিক মাঝখানের 7 নম্বর পয়েন্টটা হলো মিউট বাটন, যেখানে কোনো আওয়াজ নেই, একদম শান্ত বা নিউট্রাল। এখন কেউ যদি 7 থেকে নিচের দিকে নামতে থাকে, তবে অ্যাসিডের আওয়াজ বাড়তে থাকবে। মানে তীব্রতা বাড়তে থাকবে। একদম। যত নিচে নামা যাবে, অ্যাসিড তত শক্তিশালী হবে, মানে হাইড্রোজেন আয়নের গর্জন তত বাড়বে। আবার ডায়ালটা যদি 7 থেকে উপরের দিকে ঘোরানো হয়, তবে বেস বা ক্ষারকের আওয়াজ বাড়তে থাকবে। 14 কাছাকাছি গেলে সেটা হয়ে উঠবে ভীষণ শক্তিশালী বেস। দারুণ একটি উপমা। মানে এই ভলিউম কন্ট্রোলের রূপকটি দিয়ে জিনিসটা কল্পনা করা খুব সহজ হয়ে গেল। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে 7 থেকে দূরত্ব যত বাড়ে, পদার্থের রাসায়নিক তীব্রতাও তত বাড়ে। তাহলে তো সবকিছু জিভে ছুঁয়ে টেস্ট করেই বোঝা যায় কোনটা কি, তাই না? মানে একটু জিভে ছুঁয়ে দেখলাম টক লাগছে, বুঝে গেলাম অ্যাসিড, একটু তেতো লাগলো, বুঝে গেলাম বেস। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কেন? কারণ এই টেস্ট করার ধারণাটি বিজ্ঞানের জগতে অত্যন্ত ভয়ানক এবং বিপজ্জনক একটি ভুল হতে পারে। তাই নাকি? কেন? আমরা তো রোজের লেবু আর বেকিং সোডা খাচ্ছি। কারণ সব অ্যাসিড তো আর লেবুর রস বা ভিনেগারের মতো শান্ত নয়। ল্যাবরেটরিতে বা শিল্প কারখানায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড থাকে। বাপরে, সালফিউরিক অ্যাসিড! হ্যাঁ, ওই যে আপনার ভলিউমের উপমা, সেই অনুযায়ী এদের আওয়াজ একেবারে 0 বা 1-এর ঘরে। এগুলো এতই তীব্র যে জিভে দেওয়া তো দূরের কথা, ত্বকের সংস্পর্শে এলেই তা মারাত্মকভাবে পুড়িয়ে দিতে পারে। সর্বনাশ! এরা কোষের ভেতরের জল টেনে বের করে নেয়, ফলে কোষ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একইভাবে শক্তিশালী বেসগুলো অত্যন্ত ক্ষতিকর। তাই কোনো পদার্থ অ্যাসিড না বেস তা চেনার জন্য স্বাদ নেওয়ার এই বিপজ্জনক পদ্ধতিটি বিজ্ঞানীরা কখনোই সমর্থন করেন না। তার মানে এদের চেনার জন্য সম্পূর্ণ নিরাপদ এবং ভিন্ন কোনো পদ্ধতির দরকার হয়। ঠিক তাই। বুঝতে পেরেছি। মানে যেহেতু মুখে দিয়ে স্বাদ নেওয়া নিরাপদ নয়, তাই এই রাসায়নিকগুলোকে চেনার জন্য এমন কিছু দরকার যা নিজে থেকেই এদের পরিচয় জানিয়ে দেবে। একদম, কোনো রকম বিপদ ছাড়াই। আর এখানেই চলে আসে ইন্ডিকেটর বা নির্দেশকের দারুণ ধারণাটি। ঠিক বলেছেন। ইন্ডিকেটর হলো এমন কিছু বিশেষ পদার্থ যা কোনো অ্যাসিড বা বেসের সংস্পর্শে এলে নিজের আণবিক গঠন পরিবর্তন করে ফেলে। আর এই আণবিক গঠন বদলানোর কারণেই আমরা তাদের রঙের পরিবর্তন দেখতে পাই। মানে অনেকটা ট্রাফিক সিগন্যালের মতো। হ্যাঁ, যা রং বদলে আমাদের জানিয়ে দেয় সামনে কি আছে। সবচেয়ে পরিচিত এবং পুরনো একটি ইন্ডিকেটর হলো লিটমাস পেপার। হ্যাঁ হ্যাঁ, লিটমাস পেপারের কথা তো বিজ্ঞানের বইতে খুব গুরুত্ব দিয়ে বলা হয়। এটি নাকি একটি প্রাকৃতিক উপাদানের নির্যাস থেকে তৈরি হয়, মানে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে বানানো কোনো কেমিক্যাল নয়। একদম। লিটমাস তৈরি হয় লাইকেন নামক এক অদ্ভুত প্রাকৃতিক উপাদান থেকে। এই লাইকেন জিনিসটা আসলে প্রকৃতিতে টিকে থাকার এক বিস্ময়কর উদাহরণ। এটি হলো শৈবাল এবং ছত্রাকের এক দারুণ সহ অবস্থান, মানে সিম্বায়োটিক রিলেশনশিপ যাকে বলে। দাঁড়ান, ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। মানে শৈবাল আর ছত্রাক মিলে কিভাবে একসাথে থাকে? তারা কি একাই বাঁচতে পারত না? এটা অনেকটা দুজন মানুষের একসাথে বাড়ি ভাড়া করে থাকার মতো, যেখানে দুজনেরই আলাদা আলাদা দায়িত্ব থাকে। আচ্ছা। শৈবালের মধ্যে ক্লোরোফিল থাকে, তাই সে সূর্যের আলো কাজে লাগিয়ে খাবার তৈরি করতে পারে। কিন্তু তার থাকার জন্য কোনো নিরাপদ জায়গা নেই বা জল ধরে রাখার ক্ষমতা নেই। অন্যদিকে ছত্রাক নিজে খাবার তৈরি করতে পারে না। সে খুব শক্ত একটা কাঠামো তৈরি করতে পারে, যা চারপাশ থেকে জল ও খনিজ শোষণ করতে পারে এবং রোদ বৃষ্টি থেকে শৈবালকে রক্ষা করে। তাই তারা দুজনে একসাথে থাকার চুক্তি করে। ও আচ্ছা, দারুণ তো। হ্যাঁ, ছত্রাক শৈবালকে থাকার জায়গা এবং সুরক্ষা দেয়, আর বিনিময়ে শৈবাল ছত্রাককে খাবার বানিয়ে খাওয়ায়। এই দুয়ের মিলিত রূপটি হল লাইকেন। কি চমৎকার একটি প্রাকৃতিক পার্টনারশিপ। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই লাইকেন কেবল দূষণমুক্ত পরিষ্কার বাতাসেই জন্মায়। যেখানে বায়ু দূষণ বেশি, বিশেষ করে বাতাসে সালফার ডাইঅক্সাইড থাকে, সেখানে লাইকেন বাঁচতে পারে না। এটা তো একটা দারুণ সেন্সর হিসেবে কাজ করছে। একদম। এই লাইকেন থেকে বিশেষ প্রক্রিয়ায় যে প্রাকৃতিক ডাই বা নির্যাস তৈরি হয়, তা দিয়েই বানানো হয় লিটমাস পেপার। লিটমাসের নিয়মটা খুব সাধারণ। অ্যাসিডের সংস্পর্শে নীল লিটমাস লাল হয়ে যায়। লাল মানে বিপদের সংকেত। ঠিক, যা দিয়ে মনে রাখা সহজ যে শক্তিশালী অ্যাসিড বিপজ্জনক। অন্যদিকে
বেস বা ক্ষারকের সংস্পর্শে এলে লাল লিটমাস নীল হয়ে যায়, আর নিউট্রাল পদার্থে ডোবালে এদের কোনো রঙেরই পরিবর্তন হয় না। এখানেই বিষয়টা আসলেই চমৎকার হয়ে ওঠে, কারণ এই ইন্ডিকেটর খোঁজার জন্য আমাদের ল্যাবরেটরিতে বা লাইকেনের সন্ধানে বনে জঙ্গলে ঘোরার কোনো দরকার নেই। আমাদের রান্নাঘরের মশলা বা বাগানের সাধারণ ফুলগুলোই এক একটা দারুণ ইন্ডিকেটর। একদম ঠিক বলেছেন। এই যে আলোচনার শুরুতে জামায় হলুদের দাগ লাল হয়ে যাওয়ার কথা বলেছিলাম, তার পেছনের বিজ্ঞানটা এবার তাহলে খোলাসা করা যাক। হলুদের গুঁড়ো শুধু রান্নার স্বাদ বা রং বাড়ায় না, এটি একটি চমৎকার প্রাকৃতিক ইন্ডিকেটর। হ্যাঁ, হলুদের মধ্যে কারকিউমিন নামের একটি বিশেষ রাসায়নিক উপাদান থাকে। এই কারকিউমিনের বৈশিষ্ট্য হল এটি অ্যাসিড বা নিউট্রাল পদার্থের সংস্পর্শে এলে এর হলুদ রঙের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা। কিন্তু এটি যখনই কোনো ক্ষারক বা বেসের সংস্পর্শে আসে, তখনই জাদুর মতো এর রং বদলে গাঢ় লাল হয়ে যায়। ওই যে সাবান লাগানোর পর হলো, কিন্তু রংটা বদলায় কেন? এর পেছনের কারণটা হল বেস বা ক্ষারক কার্কুমিনের অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণু চুরি করে নেয়। এতে কার্কুমিনের জ্যামিতিক আকার বদলে যায়, যার ফলে এটি আলোর যে হলুদ তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করত তা পাল্টে গিয়ে লাল তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করতে শুরু করে। ও, তার মানে জামার হাতায় লেগে থাকা তরকারির ওই হলুদ দাগে যখন সাবান বা ডিটারজেন্ট লাগানো হয়, তখন এই আণবিক পরিবর্তনটাই ঘটে। সাবান যেহেতু একটি বেস বা ক্ষারক, এটি হলুদে থাকা কারকিউমিনের গঠন বদলে দেয়, আর আমাদের চোখে তা ম্যাজিকের মতো লাল হয়ে ধরা দেয়। ঠিক তাই। এটি তো বাড়িতে বসে রসায়নের পরীক্ষা করার এক দারুণ এবং সম্পূর্ণ নিরাপদ উপায়। হ্যাঁ, আর শুধু রান্নাঘরের মশলাই নয়, বাগানের ফুলগুলোও কিন্তু পিছিয়ে নেই। লাল গোলাপের পাপড়ির নির্যাস বা আমাদের খুব পরিচিত জবা ফুল, এরাও দারুণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ফুলের পাপড়িগুলোতে অ্যান্থোসায়ানিন নামের প্রাকৃতিক রঞ্জক পদার্থ থাকে, যা পিএইচের মাত্রার ওপর ভিত্তি করে রং বদলায়। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি জবা ফুলের পাপড়ি গরম জলে ভিজিয়ে যে ইন্ডিকেটর পাওয়া যায়, তা নাকি অ্যাসিডে দিলে সুন্দর গোলাপি বা ম্যাজেন্টা রং ধারণ করে। একদম ঠিক। আর বেসের সংস্পর্শে এলেই তা হলদে সবুজ রঙের হয়ে যায়। মানে বাড়িতে বা স্কুলে যদি বিজ্ঞানের পরীক্ষা করার শখ জাগে, তবে ক্ষতিকারক কোনো রাসায়নিক কেনার দরকারই নেই। রান্নাঘরের হলুদ আর বাগানের ফুল দিয়েই পুরো ল্যাবরেটরি বানিয়ে ফেলা সম্ভব। এবং এটি অত্যন্ত নিরাপদ। বাচ্চাদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য এর চেয়ে ভালো উপায় আর হতেই পারে না। তারা নিজ হাতে দেখতে পারে কিভাবে আমাদের চারপাশের প্রকৃতি রাসায়নিক পরিবর্তনগুলোকে রঙের মাধ্যমে প্রকাশ করে। আচ্ছা, আমরা তো অ্যাসিড আর বেসকে চিনতে শিখলাম, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য জানলাম, তারা কিভাবে কাজ করে তাও বুঝলাম। কিন্তু আমার মাথায় একটা খটকা লাগছে। কি খটকা? এই সম্পূর্ণ বিপরীত দুই শক্তির, মানে অ্যাসিডের অতিরিক্ত হাইড্রোজেন আয়ন আর বেসের অতিরিক্ত হাইড্রক্সাইড আয়নের যখন মুখোমুখি সংঘর্ষ হয়, তখন আসলে কি ঘটে? এরা কি একে অপরের সাথে মারামারি করে? হ্যাঁ, এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বিজ্ঞানের ভাষায় এই সংঘর্ষকে বলা হয় নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। হ্যাঁ, যখন সঠিক পরিমাপে একটি অ্যাসিড এবং একটি বেসকে একসাথে মেশানো হয়, তখন তারা একে অপরের ক্ষমতা ধ্বংস করে দেয় বা প্রশমিত করে দেয়। মানে একে অপরকে বাতিল করে দেয়? ঠিক। এই বিক্রিয়ার শেষে তারা আর অ্যাসিড বা বেস থাকে না, তারা মিলে তৈরি করে লবণ এবং জল। অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং বেসের হাইড্রক্সাইড আয়ন একসাথে যুক্ত হয়ে এই জল তৈরি করে ফেলে। দাঁড়ান, একটু খটকা লাগছে। লবণ আর জল দুটোই নিউট্রাল, তার মানে কি এদের রাসায়নিক গঠন এক? না না, রাসায়নিক গঠন আলাদা, কিন্তু তারা নিরপেক্ষ হয়ে যায়। আচ্ছা, আর এই যে শুরুতে ভলিউম ডায়ালের উদাহরণ দিলাম, তাহলে কি ব্যাপারটা অনেকটা নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মতো? একটা সাউন্ড ওয়েভ যখন আরেকটা বিপরীত সাউন্ড ওয়েভের সাথে মেশে, তখন তারা একে অপরকে কেটে দিয়ে সিস্টেমটাকে সাথে বা মিউটে নামিয়ে আনে। একেবারে নিখুঁত একটি বিশ্লেষণ। ঠিক নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মতোই এরা একে অপরের প্রভাবকে বাতিল করে দেয়। লবণ আর জলের রাসায়নিক গঠন আলাদা হলেও এরা কেউই আর অ্যাসিডিক বা বেসিক আচরণ করে না। দারুণ তো। এবং এই বিক্রিয়ার আরেকটি বড় বৈশিষ্ট্য হল এই প্রক্রিয়ার প্রচুর তাপ উৎপন্ন হয়। বিজ্ঞানের ভাষায় একে এক্সোথার্মিক বিক্রিয়া বলা হয়।
দুটো অস্থির জিনিস যখন মিলে গিয়ে শান্ত বা স্থিতিশীল হয় তখন তাদের ভেতরের অতিরিক্ত শক্তিটা তাপ হিসাবে বাইরে বেরিয়ে আসে। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? এরা কি শুধুই ল্যাবরেটরির টেস্ট টিউবের ভেতরেই একে অপরকে বাতিল করে দেয়? আমাদের এই দৈনন্দিন জীবনে এই বাতিল করে দেওয়ার বা নিউট্রালাইজেশনের কোনো ম্যাজিক কি কাজে লাগে? আমরা যদি একে বড় প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দেখতে পাবো আমাদের জীবনের পদে পদে এই নিউট্রালাইজেশন বিক্রিয়া কাজে লাগছে। এমনকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা যে প্রথম কাজটি করি তার সাথেও এটি যুক্ত। দাঁত মাজা? আপনি কি টুথপেস্টের কথা বলছেন? হ্যাঁ, আমরা যখন খাবার খাই, বিশেষ করে মিষ্টি বা শর্করা জাতীয় খাবার, তখন সেই খাবারের ছোট ছোট কণা আমাদের দাঁতের ফাঁকে আটকে থাকে। হ্যাঁ, এটা তো সবারই হয়। আমাদের মুখে থাকা ব্যাকটেরিয়াগুলো সেই খাবার খেয়ে এক ধরনের ক্ষতিকর অ্যাসিড তৈরি করে। আমাদের দাঁতের বাইরের শক্ত আবরণ, যাকে এনামেল বলে, তা তৈরি হয় হাইড্রক্সি অ্যাপাটাইট নামের একটি খনিজ দিয়ে। আচ্ছা। ব্যাকটেরিয়ার তৈরি করা এই অ্যাসিড ধীরে ধীরে এনামেল থেকে ক্যালসিয়াম বের করে নিতে শুরু করে, যা থেকে দাঁতে গর্ত বা ক্যাভিটি হয়। এখন আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি তার প্রকৃতি হলো বেসিক বা ক্ষারীয়। ও, বুঝতে পেরেছি। তার মানে টুথপেস্টের বেস আর মুখের ভেতরের অ্যাসিড, এই দুজনের মধ্যে ওই নয়েজ ক্যান্সেলিংয়ের মতো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন ঘটে। একদম ঠিক ধরেছেন। টুথপেস্ট সেই ক্ষতিকারক অ্যাসিডকে প্রশমিত করে দেয়, ফলে অ্যানিমাল ক্ষয় হওয়া বন্ধ হয় এবং আমাদের দাঁত বেঁচে যায়। ঠিক তাই। আরেকটি দারুণ উদাহরণ হতে পারে পোকামাকড় কামড়ালে আমরা যা করি। লাল পিঁপড়ে বা মৌমাছি যখন কামড়ায় তখন তারা আত্মরক্ষার জন্য আমাদের ত্বকের নিচে ফর্মিক অ্যাসিড নামের এক প্রকার তরল রাসায়নিক অস্ত্র ঢুকিয়ে দেয়। আর ঠিক সেই কারণেই জায়গাটা ফুলে যায় এবং প্রচণ্ড জ্বালাও ব্যথা করতে থাকে। হ্যাঁ, আর তখন যদি সেখানে একটু বেকিং সোডা বা খাবার সোডা জল দিয়ে ভিজিয়ে লাগিয়ে দেওয়া যায় তবে ব্যথা কমে যায়। কারণ বেকিং সোডা হলো একটি বেস যা ওই ফর্মিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়। কি দারুণ একটা ব্যাপার! আমি তো জানতামই না যে পিঁপড়ের কামড়ের পেছনেও এই রাসায়নিক যুদ্ধ কাজ করছে। শুধু তাই নয়, এই একই বৈজ্ঞানিক নীতি আমাদের কৃষিকাজেও বিশাল ভূমিকা রাখছে। কৃষকরা জমিতে ভালো ফলনের জন্য অনেক রাসায়নিক সার ব্যবহার করেন, কিন্তু বেশি মাত্রায় সার ব্যবহারের ফলে জমির মাটি অতিরিক্ত অ্যাসিডিক বা অম্লীয় হয়ে যেতে পারে। আর মাটি অ্যাসিডিক হলে তো গাছের ক্ষতি, তাই না? হ্যাঁ, অতিরিক্ত অ্যাসিডিক মাটিতে গাছপালা মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি বা মিনারেল শোষণ করতে পারে না। তখন কৃষকরা মাটিতে চুন বা ক্যালসিয়াম অক্সাইড মেশান। চুন হলো একটি শক্তিশালী বেস যা মাটির অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রালাইজ করে মাটিকে আবার চাষের উপযোগী করে তোলে। ওহ, আচ্ছা। আবার উল্টোটাও হতে পারে, মাটি যদি কোনো কারণে খুব বেশি বেসিক বা ক্ষারীয় হয়ে যায় তখন মাটিতে জৈব সার বা ম্যানিওর মেশানো হয়। এই জৈব সার পচে গিয়ে প্রাকৃতিক অ্যাসিড তৈরি করে যা মাটির অতিরিক্ত ক্ষারত্ব কমিয়ে ব্যালেন্স ফিরিয়ে আনে। এই ব্যালেন্স বা ভারসাম্যটাই আসল কথা। আমাদের শরীরের ভেতরেও তো এই ব্যালেন্সের খেলা চলে। অনেক সময় বাইরের খুব মশলাদার খাবার খেলে পেটে অ্যাসিডিটি হয়, তখন যে অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয় তার নামটা খেয়াল করলেই তো বোঝা যায় এর কাজ কি। ঠিক বলেছেন, চমৎকার। আমাদের পাকস্থলী খাবার হজম করার জন্য প্রাকৃতিকভাবেই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, কিন্তু যখন সেই অ্যাসিডের পরিমাণ অতিরিক্ত হয়ে যায় তখনই বুক জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা শুরু হয়। অ্যান্টাসিড ওষুধ বা সিরাপগুলো মূলত ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মতো বেস বা ক্ষারক দিয়ে তৈরি। তার মানে এগুলো পেটে গিয়ে অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রালাইজ করে লবণ ও জল তৈরি করে এবং আমাদের স্বস্তি দেয়। ঠিক তাই। আর এই নিউট্রালাইজেশনের নীতি তো পরিবেশ রক্ষায়, বিশেষ করে শিল্প কারখানার দূষণ কমাতেও ব্যবহার করা হচ্ছে, তাই না? হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োগ। বিভিন্ন কারখানা থেকে যে বর্জ্য পদার্থ বেরোয় তার বেশিরভাগই হল অত্যন্ত শক্তিশালী অ্যাসিডিক তরল। এই অ্যাসিডিক বর্জ্য যদি সরাসরি নদী বা পুকুরের জলে গিয়ে মেশে তবে জলের সমস্ত মাছ, জলজ প্রাণী এবং অণুজীব মারা যাবে। পুরো জলজ ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে। বাপরে! তাই কারখানাগুলো সেই বর্জ্য জলে ফেলার আগে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে বেস বা ক্ষারক মিশিয়ে দেয়। একদম। ফলে ক্ষতিকর অ্যাসিডিক বর্জ্য নিউট্রালাইজ হয়ে নিরাপদ লবণ ও জলে পরিণত হয়। এছাড়াও খাবার সংরক্ষণের একটা ব্যাপারও তো আছে। অ্যাসিডের ব্যবহার কিভাবে আমাদের খাবারকে নষ্ট হবার হাত থেকে বাঁচায়, সেটাও তো একটা দারুণ বিজ্ঞান। হ্যাঁ, যেমন ধরুন ভিনেগার। বাড়িতে যখন আচার বানানো হয় তখন তাতে প্রচুর পরিমাণে ভিনেগার দেওয়া হয়।
এর পেছনের প্রক্রিয়াটি হল ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব যারা খাবার নষ্ট করে তারা খুব বেশি হাইড্রোজেন আয়ন থাকা পরিবেশে অর্থাৎ তীব্র অ্যাসিডিক পরিবেশে বেঁচে থাকতে পারে না। আচ্ছা। ভিনেগার আচারের চারপাশের পরিবেশকে এতটাই অ্যাসিডিক করে তোলে যে সেখানে কোনো ব্যাকটেরিয়া জন্মাতেই পারে না, ফলে আচার মাসের পর মাস ভালো থাকে। তার মানে রান্নাঘরে সাধারণ হলুদ থেকে শুরু করে আমাদের পেট, দাঁতের যত্ন, কৃষিক্ষেত, খাবার সংরক্ষণ এবং পরিবেশের সুরক্ষা সবখানেই এই রাসায়নিক ভারসাম্যের খেলা চলছে। একদম। অ্যাসিড আর বেসের এই চিরন্তন লড়াই এবং তাদের নিউট্রালাইজেশনের ম্যাজিক আমাদের চারপাশের পৃথিবীকে টিকিয়ে রেখেছে। একদম সঠিক সারাংশ টেনেছেন। রসায়নের এই সহজ নীতিগুলো কিভাবে প্রতিনিয়ত আমাদের জীবনকে সহজ এবং সুরক্ষিত করে চলেছে তা সত্যিই বিস্ময়কর। আজকের এই চমৎকার গভীর আলোচনায় আমরা খুব সহজভাবে কিন্তু গভীরভাবে অনেক কিছু শিখলাম। আমরা জানলাম অ্যাসিড, বেস এবং নিউট্রাল পদার্থের আসল পরিচয় কী। জানলাম হাইড্রোজেন আয়নের আধিক্য কিভাবে টক স্বাদ তৈরি করে। হ্যাঁ, জানলাম কিভাবে প্রকৃতির নিজস্ব গোয়েন্দা মানে জবা ফুল বা হলুদের মতো ইন্ডিকেটর দিয়ে আমরা কোনো বিপদ ছাড়াই এদের চিনে নিতে পারি। আর সব শেষে দেখলাম নিউট্রালাইজেশনের এই ব্যালেন্সিং অ্যাক্ট কিভাবে দাঁতের ক্ষয় রোধ থেকে শুরু করে পরিবেশ বাঁচানোর মতো বড় বড় সমস্যার জাদুকরী সমাধান করে দিচ্ছে। আলোচনাটি সত্যি খুব তথ্যবহুল এবং আনন্দদায়ক ছিল। তবে আজকের আড্ডা শেষ করার আগে একটু ভিন্ন একটা বিষয় নিয়ে ভেবে দেখা যাক। আজকের আলোচনায় আমরা জেনেছি যে প্রাকৃতিক ইন্ডিকেটর লিটমাস ট্র্যাগে হয় লাইকেন থেকে। হ্যাঁ, ওই যে শৈবাল আর ছত্রাকের পার্টনারশিপ। ঠিক। আর এটাও জেনেছি যে এই অদ্ভুত পার্টনারশিপটি কেবল একেবারে পরিষ্কার, দূষণমুক্ত বাতাসে এবং প্রচুর বৃষ্টির মধ্যেই বেঁচে থাকতে পারে। তাহলে একটু ভেবে দেখা যাক আমাদের আজকের এই আধুনিক, ধোঁয়ায় ভরা, সালফার ডাইঅক্সাইডের দূষিত শহরগুলোতে এই লাইকেনের অনুপস্থিতি আমাদের কি বার্তা দিচ্ছে। সত্যিই তো। লাইকেন হারিয়ে যাওয়া মানে কি আমাদের চারপাশের বাতাসের অদৃশ্য রাসায়নিক পরিবর্তন সম্পর্কে এক ভয়ানক নীরব সতর্কবার্তা নয়? প্রকৃতি কি নিজেই আমাদের এই বিশাল পরিবেশের জন্য একটি জীবন্ত লিটমাস পেপার হয়ে আছে, যা ধীরে ধীরে আমাদের বিপদের সংকেত দিচ্ছে? এই প্রশ্নের সাথে আজকের গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি।